হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। তোমাদের কমেন্ট করা আর একটা টপিক আজকে আমি কভার করব, যেটা হচ্ছে সংবিধানের গুরুত্বপূর্ণ সংশোধনী আর কি। পরীক্ষাতে যে যে সংবিধান সংশোধনীগুলো তোমাদের জিজ্ঞাসা করা হয় শুধু সেগুলোই এখানে রাখা হয়েছে। তো সামনে যাদের পরীক্ষা আছে, যাই পরীক্ষা থাক, কেপি কনস্টেবল মেন হোক, WBCS হোক, বা পরবর্তীকালে এই ক্লাসটা যারা যারা দেখছো সবাই এইগুলো তোমরা দেখে যাও। সংবিধান সংশোধনের এই যে প্রশ্নগুলো আমি তোমাদের এখানে বলবো, এগুলো কিন্তু তোমাদের ম্যাক্সিমাম বা বিভিন্ন পরীক্ষাতে এসেছে, ঠিক আছে? তো সংবিধান সংশোধনী ছাড়াও তোমরা আরো যা যা টপিক আমাকে বলেছো কমেন্ট বক্সে, আমি সবকটাই তোমাদের একটা একটা করে করিয়ে দেবো। আর সকালের 10টার ক্লাসে তোমাদের তো ওয়েস্ট বেঙ্গলের সিরিজ চলছে পুরো জিকের, যারা যারা দেখোনি ওগুলো দেখে রাখো। টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকলে জয়েন করে রাখো, তাহলে ওখান থেকে তোমাদের নোটিফিকেশন তাড়াতাড়ি চলে আসবে, ঠিক আছে? চল, প্রথমে তোমাদের বলে দিই, প্রিলি আর মেনের ইন্টিগ্রেটেড ব্যাচ WBPSC ক্লার্কশিপে স্টার্ট হচ্ছে 4 ডিসেম্বর। পুরো তোমাদের প্রিলিরও সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ ক্লাস হবে, ডিটেলস তো হবেই, তার সাথে সাথে MCQসও হবে। আর মেন্স পরীক্ষার কনভেনশনাল রাইটিং ট্যাক্সিটাও এখানে হবে। 4 ডিসেম্বরের আগে তোমাদের বাউন্স ব্যাক কোড ইউজ করে তোমরা জয়েন করতে পারো মাত্র 899-এ। আরও ডিটেলস জানার থাকলে এই নাম্বারে যোগাযোগ করো, উপরে যে নাম্বারটা দেওয়া রয়েছে। এছাড়াও ফুড SI ফাউন্ডেশন, WBP টার্গেট ব্যাচ বা কেপি কনস্টেবল মেন, WBP লেডি কনস্টেবল মেন, SSC GD, ঠিক আছে? তারপর তোমার KPSI সার্জেন্ট, জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন, ম্যাথ ফাউন্ডেশন, রিজনিং ফাউন্ডেশন বা ইংলিশ ফাউন্ডেশন, এগুলোতেও তোমরা জয়েন করতে পারো। এগুলো আমাদের রানিং ব্যাচ চলছে। এগুলোতেও তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস, প্রতিটা ক্লাসে শেষে সেই চ্যাপ্টারের MCQs এবং অনলাইন পোর্টাল চ্যাপ্টার ভিত্তিক মক টেস্টের ব্যবস্থা রয়েছে। তো এই নাম্বারে যোগাযোগ করে নাও আরো ডিটেলস জানার জন্য। প্রথম প্রশ্ন আজকে যেটা দেখবো, দেখো আমি পুরো থ্রু কোয়েশ্চেন, MCQ কোয়েশ্চেন তোমাদের এখানে দেখাবো, ঠিক আছে? এগুলো প্রত্যেকটাই কোনো না কোনো পরীক্ষাতে এসেছে, কিন্তু আমি ইয়ারগুলো এখানে মেনশন করিনি, তার কারণ বিভিন্নভাবে আমি এগুলোকে অ্যারেঞ্জ করেছি যাতে তোমাদের খুব কম সময়ের মধ্যে তোমরা পুরো জিনিসটা কম্প্যাক্ট পেয়ে যাও। তো মন দিয়ে দেখো, একটু স্কিপ না করে। ফার্স্ট কোশ্চেন কি আছে, কোন অনুচ্ছেদ অনুযায়ী ভারতীয় সংবিধান সংশোধন করা যায়? ভারতীয় সংবিধান সংশোধন করা যায় 368 নম্বর আর্টিকেল অনুযায়ী, ঠিক আছে? পার্ট 12 ভারতীয় সংবিধান সংশোধনটা রয়েছে, পার্ট 12। ভারতীয় সংবিধানের সংশোধনের ব্যাপারটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? ভারতীয় সংবিধানের সংশোধনটা পদ্ধতিটা নেওয়া হয়েছে আমাদের দক্ষিণ আফ্রিকা থেকে, সাউথ আফ্রিকা থেকে। এখনো মানে নভেম্বর 2023 অনুযায়ী, ভারতীয় সংবিধানে কতগুলো সংশোধন করা হয়েছে? এটা তোমাদের কোনো ইয়ারে আসেনি, এটা আমি কারেন্ট একটা জাস্ট কোয়েশ্চেন দিয়েছি, এইভাবে আসতে পারে কারণ আগের বারে একটা পরীক্ষা এসেছিল। 2023 নভেম্বর পর্যন্ত টোটাল 106টা সংবিধান সংশোধনী হয়েছে, ঠিক আছে? ভারতীয় সংবিধানের প্রথম সংশোধন কত সালে করা হয়? প্রথম সংশোধন যেটা হয়েছিল ভারতীয় সংবিধানে সেটা হয়েছিল 1951 সালে। কোন সংবিধান সংশোধনীতে 85 নম্বর অনুচ্ছেদে সংশোধন করে বলা হয় যে পার্লামেন্ট এবং অঙ্গরাজ্যের আইনসভার দুটি অধিবেশনের মধ্যে 6 মাসের বেশি ব্যবধান থাকবে না? তো এটা বলা হয়েছিল প্রথম সংবিধান সংশোধনী, 1951 সালের প্রথম যে সংবিধান সংশোধনী হয়েছিল তাতেই এটা বলা হয়েছিল। কি বলা হয়েছিল? 85 নম্বর অনুচ্ছেদটা প্রথমত সংশোধন করা হয়েছিল এবং বলা হয়েছিল যে পার্লামেন্ট বা সংসদ এবং অঙ্গরাজ্যের যে আইনসভা মানে বিধান পরিষদ হোক বা বিধান সভা হোক, তাদের যে দুটো অধিবেশন তাদের মধ্যে 6 মাসের বেশি ব্যবধান থাকবে না। 6 মাসের মধ্যে অন্তত দুটো অধিবেশন করতে হবে, দুটো অধিবেশনের গ্যাপ যেন 6 মাস না। প্রথম সংবিধান সংশোধনী 1951, দেখো কি বলছে এখানে। নবম তফসিল যোগ করা হয়েছিল প্রথম সংবিধান সংশোধনীতে। জমিদারি ব্যবস্থার বিলুপ্তি করা হয়েছিল। 19(2) আর 19(6) উপধারা সংশোধন করে 19 ধারায় উল্লিখিত স্বাধীনতার অধিকারের উপর যুক্তিসঙ্গত বাধা নিষেধ আরোপ করার ক্ষমতা রাষ্ট্রকে দেওয়া হয়েছে। নেক্সট, কোন সংবিধান সংশোধনীতে সংবিধানের পার্ট 7 বাতিল করা হয়? পার্ট 7টা এইভাবে লেখে না, এইভাবে লেখে, যাই হোক। তো পার্ট 7 বাতিল করা হয়েছিল সপ্তম সংবিধান সংশোধনীতে, এটা 1956 সালে প্রণীত হয়। তারপরে কোন সংবিধান সংশোধনের মাধ্যমে দাদরা আর নগর হাভেলিকে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা দেওয়া হয়? 10 নম্বর যে সংবিধান সংশোধনী হয়েছিল 10th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, সেখানে এই দাদরা আর নগর হাভেলিকে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা দেওয়া হয়েছিল। 1961 সালের আগস্ট মাসে ব্যাপারটা হয়েছিল, মানে এই সংবিধান সংশোধনীটা হয়েছিল 10th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। 1954 সালে
2 অগস্ট পর্তুগিজ অধিকৃত দাদরা নগর হাভেলিকে স্বাধীন করা হয় এবং এই সংবিধান সংশোধনীর দ্বারা মানে 10th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট দ্বারা ভারতে অন্তর্ভুক্ত করে এই দুটো অঞ্চলকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয় বা কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা দেওয়া হয়। পরবর্তী প্রশ্ন, কোন সংবিধান সংশোধনীর দ্বারা গোয়া ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা পায়? গোয়া 12তম সংবিধান সংশোধনীর সাহায্যে তোমার কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা পেয়েছিল। 1962 সালের মার্চ মাসে ওটা হয়েছিল। আর 1961 সালে পর্তুগিজ শাসন থেকে 1961 সালে পর্তুগিজ শাসন থেকে গোয়া দমন দিউকে মুক্ত করে ভারতের অন্তর্ভুক্ত করা হয় এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা দেওয়া হয়। নিচের কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে নাগাল্যান্ডকে পূর্ণ অঙ্গরাজ্য হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়? নাগাল্যান্ডকে পূর্ণ অঙ্গরাজ্যের হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়েছিল তোমার 13তম সংবিধান সংশোধনীতে। 1962 সালে এই সংবিধান সংশোধনী হয়েছিল। আর এই সংশোধনীতে নাগাল্যান্ডের প্রশাসনিক কাঠামো পরিবর্তনের জন্য 371A আর্টিকেলটা যুক্ত করা হয়েছিল, 371A। কোন সংবিধান সংশোধনীর দ্বারা পন্ডিচেরিকে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা দেওয়া হয়? পন্ডিচেরিকে কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা দেওয়া হয়েছিল 14তম সংবিধান সংশোধনীতে। পন্ডিচেরি একটা ফরাসি উপনিবেশ ছিল, খুব ভালো করে মনে রাখবে, অনেক পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়। আর এটা 1962 সালে হয়েছিল, 14তম যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট এটা 1962 সালে হয়েছিল। আর এটার দ্বারা কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর জন্য আইনসভার মন্ত্রিপরিষদ গঠনের ক্ষমতা পার্লামেন্টকে দেওয়া হয়েছিল। কোন সংবিধান সংশোধনীর দ্বারা রাজ্য আইনসভার নির্বাচন সংক্রান্ত বিবাদে বিচার কার্য সম্পাদন করার ক্ষমতা হাইকোর্টকে দেওয়া হয়? এটা কোন সংবিধান সংশোধনীতে হয়েছিল? এটা হয়েছিল তোমার 19তম সংবিধান সংশোধনীতে। 1966 সালে পাস হয়। নির্বাচন সংক্রান্ত কোনো বিবাদ মীমাংসা করার জন্য নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করার ব্যবস্থা বাতিল করার কথা এখানে বলা হয় 1966 এ 19তম সংবিধান সংশোধনী। তারপরে কোন সংবিধান সংশোধনীর দ্বারা সিন্ধি ভাষাকে 8ম তফসিলে স্থান দেওয়া হয়? সিন্ধি ভাষাকে 8ম তফসিলে স্থান দেওয়া হয়েছিল 21তম সংবিধান সংশোধনীর সাহায্যে, যেটা হয়েছিল 1967। কোন সংবিধান সংশোধনীর দ্বারা ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর বিলে রাষ্ট্রপতির স্বাক্ষর বাধ্যতামূলক করা হয়েছে? এটা করা হয়েছে, এই ব্যাপারটা করা হয়েছে 24তম সংবিধান সংশোধনীতে, যেটা হয়েছিল 1971 1971 সালে। 13 নম্বর আর 368 নম্বর অনুচ্ছেদ সংশোধন করে বলা হয় যে পার্লামেন্ট মৌলিক অধিকার সহ পয়েন্ট টু বি নোটেড সংবিধানের যে কোনো অংশ সংশোধন করতে পারবে এবং রাষ্ট্রপতি তাতে সম্মতি দিতে বাধ্য থাকবেন। তবে আমাদের সংবিধানের কি বলে তোমার এটা হ্যাঁ ঠিকই আছে, 1971 হয়েছিল 24, ঠিক আছে। তারপরে হচ্ছে কোন সংবিধান সংশোধনীর দ্বারা সিকিমকে ভারতের সহযোগী রাজ্য হিসেবে স্বীকার করা হয়? ভারতের সহযোগী রাজ্য হিসেবে স্বীকার করা হয়েছিল সিকিমকে তোমার 35তম সংবিধান সংশোধনী। এটা খুব আসে পরীক্ষাতে। এটা হয়েছিল তোমার 1974-এ, ঠিক আছে। 2 নম্বর এ আর্টিকেল এখানে যুক্ত হয়েছিল, 2A। তারপরে দেখো কোন সংবিধান সংশোধনী দ্বারা সিকিমকে পুরোপুরিভাবে ভারতের অন্তর্ভুক্ত করা হয়? এর আগের প্রশ্নটার সাথে একটু সবাই দেখবে, এখানে বলা হয়েছে সিকিমকে ভারতের সহযোগী রাজ্য হিসেবে স্বীকার করা হয়, যেটা করা হয়েছিল 1974-এ। আর 1975-এ কি হয়েছিল দেখো, 36তম সংবিধান সংশোধনীর সাহায্যে সিকিমকে পুরোপুরিভাবে ভারতের অন্তর্ভুক্ত করা হয়েছিল। কত সালে? 1975-এ। কোন সংবিধান সংশোধনী দ্বারা রাষ্ট্রাধীন জলভাগ বা টেরিটোরিয়াল ওয়াটার্স এবং মহিষোপান, যেটাকে আমরা ইংরেজিতে বলি কন্টিনেন্টাল সেলফ, আর এক্সক্লুসিভ ইকোনমিক জোন EEZ এর যাবতীয় ক্ষমতা কেন্দ্রের হাতে ন্যস্ত করা হয়েছিল? এইটা করা হয়েছিল তোমার 40তম সংবিধান সংশোধনীতে, যেটা 1976-এ প্রণীত হয়, ঠিক আছে, 1976-এ। নেক্সট চলে আসবো, কোন সংবিধান সংশোধনীর দ্বারা ভারতের সংবিধানে মৌলিক কর্তব্যগুলো যুক্ত হয়েছে? খুব আসে পরীক্ষায়, মৌলিক কর্তব্যগুলো যুক্ত হয়েছে 42তম সংবিধান সংশোধনীর সাহায্যে, ঠিক আছে। এখানে আমরা একটু 42তম সংশোধনীটা ভালো করে দেখবো, তার কারণ এখান থেকে অনেক প্রশ্ন হয়। এটা প্রথমত 1976 সালে হয়েছিল, 1976 সালে।
এটাকে আমরা সংবিধানের ক্ষুদ্র সংস্করণ বলি বা মিনি কনস্টিটিউশন বলি। সংবিধানের ক্ষুদ্র সংস্করণ বা মিনি কনস্টিটিউশন কেন বলা হয়? প্রস্তাবনায় সার্বভৌম, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র এইসব যে শব্দগুলো রয়েছে, তার সাথে সমাজতান্ত্রিক মানে সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, এই প্রত্যেকটা শব্দ যুক্ত করা হয়েছিল এই 42তম সংবিধান সংশোধনীতে, ভারতের প্রস্তাবনাতে। ঠিক আছে, এছাড়া প্রস্তাবনার শেষের দিকে জাতীয় ঐক্যর সাথে সংহতি যে কথাটা, সেটাও কিন্তু এই 42তম সংবিধান সংশোধনীতে করা হয়েছিল, যেটা 1967-এ হয়েছিল। পার্ট 4A অর্থাৎ মৌলিক কর্তব্যটাও যুক্ত করা হয়েছিল তাহলে আমাদের 42তম সংবিধান সংশোধনীতে। মন্ত্রিসভার পরামর্শ মতো কাজ করতে রাষ্ট্রপতি বাধ্য থাকবেন, এটাও বলা হয় 42তম সংবিধান সংশোধনীতে। এছাড়া দেখো, লোকসভার সদস্যদের কার্যকালের মেয়াদ 5 বছর থেকে 6 বছর করা হয়। এত কিছু হয়েছিল বলেই কিন্তু এটাকে মিনি কনস্টিটিউশন বলা হয়, সংবিধানের ক্ষুদ্র সংস্করণ বলা হয়। এই সংবিধান সংশোধনীতে প্রচুর কিছু সংশোধন করা হয়েছিল বলে, তো এটাও খুব ইম্পর্টেন্ট। লোকসভার সদস্যদের কার্যকালের মেয়াদ আগে ছিল 5 বছর, এটাকে সংশোধন করে 6 বছর করা হয়েছিল এই 42তম সংবিধান সংশোধনীতে। আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য কেন্দ্রীয় সরকার যে কোনো অঙ্গরাজ্যে সশস্ত্র বাহিনী পাঠাতে পারবে, এটাও কিন্তু বলা হয় এই 42তম সংবিধান সংশোধনীতে। হাইকোর্টগুলো কোনো কেন্দ্রীয় আইনের বৈধতা বিচার করতে পারবে না, এটাও বলা হয়েছিল 42তম সংবিধান সংশোধনীতে। বিচার বিভাগ সংবিধান সংশোধনের বৈধতা বিচার করতে পারবে না, এটাও বলা হয় এই সংশোধনীতে। রাজ্য তালিকার যে দুটো বিষয়, বন আর শিক্ষা, এই দুটো বিষয়কে যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছিল 42তম সংবিধান সংশোধনীতে 1976-এ। নেক্সট, কোন সংবিধান সংশোধনীর দ্বারা সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়? খুব গুরুত্বপূর্ণ, সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছিল 44তম সংবিধান সংশোধনীতে। দেখো, এটাও আমরা একবার দেখে নিই একটু ডিটেলস। 1978 সালে এই 44তম সংবিধান সংশোধনী হয়েছিল এবং এটা তোমার হচ্ছে 31 নম্বর যে আর্টিকেল ছিল, 31 নম্বর আর্টিকেল, সেই আর্টিকেলটা বাতিল করে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়ে গেছে, বাদ দেওয়া হয়েছিল এই 44তমতে। ঠিক আছে, আরেকটা জিনিস দেখো, রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি নির্বাচন, রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতিদের নির্বাচন সম্পর্কে যদি কোনো বিতর্কের সৃষ্টি হয় তাহলে এটা তার নিষ্পত্তি করবে কে? সুপ্রিম কোর্ট, সেটাও তোমার বলা হয়েছিল 44তম সংবিধান সংশোধনীতে। লোকসভা এবং রাজ্য বিধানসভাগুলির সদস্যদের কার্যকালের মেয়াদ 6 বছর থেকে পুনরায় 5 বছর করা হয়েছিল আবার 44তম সংবিধান সংশোধনীতে। নেক্সট হচ্ছে, কোন সংবিধান সংশোধনীতে 10ম তফসিল যুক্ত করা হয়? 10ম তফসিল বা 10th শিডিউল যুক্ত করা হয়েছিল 52তম সংবিধান সংশোধনীর সাহায্যে। ঠিক আছে, এটা 1985 সালে হয়েছিল। অ্যান্টি ডিফেকশন ল বা দলত্যাগ বিরোধী আইন বলে আমরা যেটা জানি, সেটাই 52তম সংবিধান সংশোধনেরই অংশ। ঠিক আছে, যেটা 1985-এ প্রণীত হয়। এই বিলটা তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী, আমি তোমাদের বলে দিয়েছিলাম কিছুদিন আগে, তোমাদের দুদিন আগেই, গতকাল একটা বোধহয় ভিডিও পাবলিশ হয়েছিল কোন প্রধানমন্ত্রীর আমলে কি হয়েছিল। তো সেখানে দেখো তোমাদের বলেছিলাম যে রাজীব গান্ধীর সময় এই দলত্যাগ বিরোধী আইন পাস হয়। ঠিক আছে, তো এইটা রাজীব গান্ধী দ্বারা লোকসভায় উত্থাপিত করা হয়েছিল প্রথম। এই সংশোধনীতে 10th শিডিউল বা 10ম তফসিল যুক্ত করে দলত্যাগের সংজ্ঞা নির্ধারণ করা হয় এবং দলত্যাগ বিরোধী ব্যবস্থা গ্রহণ করা হয়। নির্ধারণ করা হয় যে কেন্দ্রীয় আইনসভা, রাজ্য আইনসভার যে কোনো কক্ষেরই যে কোনো সদস্য যে কোনো রাজনৈতিক দলের দ্বারা মনোনীত হয়েছেন, মানে যে রাজনৈতিক দলের দ্বারা মনোনীত হয়েছেন সেই দল ত্যাগ করলে সংশ্লিষ্ট সদস্য তার সদস্যপদ হারাবেন, এটা বলা হয়। এই আইন অনুসারে নির্দল প্রার্থী যারা হবে, ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট যারা থাকবে, তারা ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসেবে নির্বাচিত হওয়ার পরে সেই সংশ্লিষ্ট সদস্য কোনো রাজনৈতিক দলে যোগ করলে তার সদস্যপদ বাতিল হবে, এগুলো বলা হয়েছিল এই সংশোধনীতে। আইনসভার কোনো মনোনীত সদস্যপদ পাওয়ার পর 6 মাস এর আগে কোনো রাজনৈতিক দলে যোগ দিলে তার সদস্যপদ বাতিল হয়ে যাবে। আইনসভায় কোনো দলের সদস্যের 1/3 1/3 দলত্যাগ করলে তাকে বলা হয় স্প্লিট, এটা তোমাদের এসএসসিতে এসেছিল। তারপরে 61তম সংবিধান সংশোধনী নিচের কোনটির সাথে জড়িত? 61তম সংবিধান সংশোধনীটা হচ্ছে ভোটারদের বয়স কমানোর সাথে জড়িত। ঠিক আছে, এখানে 1989 সালে এটা হয়েছিল 61তম সংবিধান সংশোধনী, যেখানে 326 আর্টিকেলটা সংশোধন করে বলা হয়েছিল যে ভোটারদের বয়স সীমা 21 থেকে
কমিয়ে 18 বছর করা হচ্ছে। ঠিক আছে, নেক্সট কোন সংবিধান সংশোধনীর দ্বারা তফসিলি জাতি আর তফসিলি উপজাতির জন্য জাতীয় কমিশন, ন্যাশনাল কমিশন গঠন করা হয়েছিল? তো এটা হয়েছিল আমাদের 65th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। এটা 1990 মানে হচ্ছে 1990 প্রণীত হয়। 338 নম্বর আর্টিকেল এটাতে সংশোধন করা হয়েছিল। কোন সংবিধান সংশোধনীর দ্বারা দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চল বা ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি হিসেবে ঘোষণা করা হয়? এটা করা হয়েছিল তোমার 69তম সংবিধান সংশোধনীতে। দেখো 69তম সংবিধান সংশোধনীটা একবার দেখে নাও। এটা 1991 সালে প্রণীত হয়। দিল্লির শাসক লেফটেন্যান্ট গভর্নর হিসেবে অভিহিত হন। দিল্লির লেফটেন্যান্ট গভর্নরকে সাহায্য আর পরামর্শদানের জন্য মুখ্যমন্ত্রীর নেতৃত্বে একটা মন্ত্রী পরিষদ থাকে। এই মন্ত্রী পরিষদের সদস্য সংখ্যা দিল্লির বিধানসভার মোট সদস্য সংখ্যার 10% বেশি হবে না। এগুলো সবকিছু এই সংশোধনীতে বলা হয়। ঠিক আছে, রাষ্ট্রপতি দিল্লির মুখ্যমন্ত্রীকে নিযুক্ত করবেন। দিল্লির শাসন কার্য পরিচালনার জন্য 239A 239AB অনুচ্ছেদ দুটো যুক্ত হয়েছিল। যেহেতু দিল্লিতে আমাদের একটা ক্যাপিটাল স্টেট, তাই এই রিলেটেড যে কোয়েশ্চেনগুলো এগুলো কিন্তু তোমাদের আসে। এই রিলেটেড যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট গুলো আছে এগুলো কিন্তু তোমাদের চলে আসে। নেক্সট হচ্ছে 71তম সংবিধান সংশোধনী। কোন সংবিধান সংশোধনীর দ্বারা কোঙ্কনি, মণিপুরি, নেপালি এই 3টে ভাষাকে 8ম তফসিলে যুক্ত করা হয়? এটা 71তম সংবিধান সংশোধনীতে করা হয়েছিল, যেটা হয়েছিল তোমার 1992 সালে। কোন সংবিধান সংশোধনীতে পঞ্চায়েতি রাজকে শাসনতান্ত্রিক মর্যাদা দেওয়া হয়? পঞ্চায়েতি রাজকে শাসনতান্ত্রিক মর্যাদা দেওয়া হয়েছিল 73তম সংবিধান সংশোধনীতে, যেটা হয়েছিল 1992 সালে। পার্ট 9 যেখানে আছে 243 থেকে 243 ও আর্টিকেল, এগুলো সবকটা যুক্ত করা হয়েছিল ওখানে, যেখানে পঞ্চায়েতি রাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে, যেটা 11তম তফসিল যুক্ত করেছিল। মানে এই সংশোধনীতে 11 তফসিলটাও যুক্ত হয়েছিল। ঠিক আছে, তারপরে দেখো কোন সংশোধনীর মাধ্যমে 12তম তফসিল সংবিধানের সাথে যুক্ত করা হয়? 12তম তফসিল সংবিধানের মধ্যে যুক্ত করা হয়েছিল তোমার 74তম সংবিধান সংশোধনীতে। ঠিক আছে, এটা হয়েছিল 1992 সালেই। 280 নম্বর আর্টিকেলটা এখানে সংশোধন করা হয়েছিল। ঠিক আছে, পার্ট 9 এ 243P থেকে 243ZG যুক্ত হয়। এই অংশে মিউনিসিপ্যালিটির গঠন, বিভিন্ন ওয়ার্ড কমিটি সমূহের আসন সংরক্ষণ, কাউন্সিলরদের কার্যকাল, যোগ্যতা এইসব আলোচনা করা আছে। নেক্সট, কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে 6 থেকে 14 বছর বয়সের সকল শিশুর শিক্ষা বাধ্যতামূলক করা হয়? এটা করা হয়েছিল 86তম সংবিধান সংশোধনীতে। ঠিক আছে, 6 বছর থেকে 14 বছর সকল শিশুর শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছিল। দেখো এটা আমরা একটু দেখে নিই। 2002 সালে এই সংশোধনীটা হয়েছিল। 21 নম্বর এ, 21-এর এ যে আর্টিকেল রয়েছে সেটার মৌলিক অধিকারে যুক্ত করা হয়, আর 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুর শিক্ষা বিনামূল্যে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়। মৌলিক কর্তব্যে একটা নতুন ক্লজ বা উপধারা কে যুক্ত করা হয়, যাতে বলা হয় যে পিতা মাতা এদেরও কিন্তু তাদের সন্তান বা যারা 6 বছর থেকে 14 বছর রয়েছে তাদের যে সন্তানরা, তাদের সকলকে তারা যেন শিক্ষার সুযোগ করে দেয়। ঠিক আছে, এটা পিতামাতার কর্তব্য, এটা বলা হয়েছিল। নেক্সট, কোন সংবিধান সংশোধনীর দ্বারা বোড়ো, মৈথিলি, ডোগরি, সাঁওতালি এই ভাষাগুলোকে তফসিলের অন্তর্ভুক্ত করা হয়, মানে 8ম তফসিলের অন্তর্ভুক্ত করা হয়? তো এখানে আমাদের এটা 92তম সংবিধান সংশোধনী হবে। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যে কটা তোমাদের সংবিধান সংশোধনী এখানে বলছি সবকটাই খুব গুরুত্বপূর্ণ, কারণ 106টা সংবিধান সংশোধনী কারোর পক্ষেই মনে রাখা সম্ভব নয়। 8ম তফসিলে মোট সরকারি ভাষার সংখ্যা 18 থেকে 22টা করা হয়েছিল এই সংশোধনীতেই, 92তম সংবিধান সংশোধনীতেই। কোন সংবিধান সংশোধনীতে পার্ট 9B যুক্ত করা? পার্ট 9B কোটাতে যুক্ত করা হয়েছিল? 97তম সংবিধান সংশোধনীতে। ঠিক আছে, এটা 2012 সালে পাস হয়েছিল। 2012 সালে পাস হয়। IXB মানে হচ্ছে 9B কোঅপারেটিভ সোসাইটিজ এখানে অ্যাড হয়েছিল। সংবিধানের 4th অধ্যায় 43A 43B অনুচ্ছেদ দুটো যুক্ত করা হয়েছিল এখানে। এই সংবিধান সংশোধনীরা সমবায় সংস্থাগুলোর অর্থনৈতিক কাজকর্মের সমস্ত কিছু জিনিস আরো মানে উৎসাহিত করা হয়েছিল। নেক্সট, নিচের কোন সংবিধান সংশোধনীর দ্বারা বাংলাদেশ আর ভারতের মধ্যে ছিটমহল আদান প্রদান করা হয়?
বাংলাদেশের মধ্যে ছিটমহল আদান প্রদান করা হয়েছিল 100তম সংবিধান সংশোধনীতে। এটাও খুব গুরুত্বপূর্ণ এবং এটা হয়েছিল তোমার 2015 সালে। কোন সংবিধান সংশোধনীতে জিএসটি মানে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স প্রবর্তন করা হয়? গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স প্রবর্তন করা হয় 101তম সংবিধান সংশোধনী। 2017 সালে হয়েছিল জিএসটি প্রবর্তন, 101তম সংবিধান সংশোধনী যেটা 2017 সালে হয়েছিল। কোন সংবিধান সংশোধনীতে পিছিয়ে পড়া শ্রেণীর জন্য গঠিত জাতীয় কমিশনকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছিল? এটা করা হয়েছিল তোমার 102 নম্বর সংবিধান সংশোধনীতে এবং এটা 2018 সালে প্রণীত হয়। ঠিক আছে। কোন সংবিধান সংশোধনী দ্বারা অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর জন্য 10% সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে? মানে ইকোনমিক্যালি উইকার সেকশন যারা আছে, ইডব্লিউএস এর ব্যাপারটা, এটা হয়েছিল তোমার 103 নম্বর সংবিধান সংশোধনীতে। এটা 2019 সালে প্রণীত হয়েছিল। ঠিক আছে। কোন সংবিধান সংশোধনী দ্বারা লোকসভা আর রাজ্য বিধানসভাগুলিতে ইঙ্গ ভারতীয়দের মনোনয়ন বাতিল করে দেওয়া হয়েছে? ইঙ্গ ভারতীয় যে মনোনয়নের ব্যাপারটা ছিল ওটা বাতিল করা হয়েছে তোমার 104তম সংবিধান সংশোধনীতে, যেটা হয়েছিল তোমার 2020 সালে। ঠিক আছে। আগে কি সিস্টেম ছিল? রাষ্ট্রপতি আর রাজ্যপাল অ্যাংলো ইন্ডিয়ান গোষ্ঠী থেকে 2 জন সদস্যকে লোকসভায় আর বিধানসভায় মনোনীত করতে পারবেন, তো সেটাকে বাতিল করা হয় এই সংবিধান সংশোধনীতে। 104তম সংবিধান সংশোধনী এবং হয়েছিল তোমার 2020 সালে। তারপরে দেখো সংবিধানের লাস্ট যে সংশোধনীটা হয়েছে 106তম, এখনো পর্যন্ত নভেম্বর 2023 পর্যন্ত, সেই সংশোধনী কত সালে প্রণীত হয়? এটা লাস্ট হয়েছে তোমার 2023-এ। এবছরই এটা লাস্ট হয়েছে। এই পর্যন্ত তোমাদের সংবিধান সংশোধনী থাকলো, এগুলো খুব ভালো করে যাও। আশা রাখছি আগের বারের মতো এর মধ্যে থেকেই তোমাদের চলে আসবে। ঠিক আছে। আর সংবিধানের তোমাদের ইম্পর্টেন্ট আর্টিকেল তোমরা বলেছো, আর সংবিধানের আরো কিছু কোয়েশ্চেন্স আছে আমি তোমাদের বলেছিলাম, সেগুলো একটা ক্লাসে তোমাদের আমি দিয়ে দেবো। এখন রেগুলার 10টা থেকে 10টার সময় যে ক্লাসটা হচ্ছে আর সন্ধ্যাবেলা 7টার সময় যে ক্লাসটা হচ্ছে, এগুলো সবকটাই তোমাদের এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ। আর তোমরা যদি আরো কোনো টপিক চাও সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে সাজেস্ট করো, যেটা আমি তোমাদের সাথে আলোচনা করে দেবো অবশ্যই। আর এই কোর্সগুলোতে তোমাদের এরকম ভাবেই চ্যাপ্টার ওয়াইজ ধরে ক্লাস হয়েছে অলরেডি, যেগুলো আমাদের অলরেডি তোমাদের এই কোর্সগুলো রানিং চলছে। প্লাস তোমাদের নতুন আবার প্রত্যেকটা প্রথম থেকে স্টার্ট হবে এই ব্যাচে, ক্লার্কশিপ ব্যাচে। এটা 4 ডিসেম্বর থেকে স্টার্ট হচ্ছে। তো একদম প্রথম থেকেই তোমরা যদি প্রত্যেকটা ক্লাস, প্রত্যেকটা সাবজেক্ট, প্রত্যেকটা টপিক ধরে বুঝতে চাও, করতে চাও এবং তার এমসিকিউ প্র্যাকটিস করতে চাও এবং তার সাথে সাথে পুরো মেন পরীক্ষার কনভেনশনাল রাইটিংটা শিখে সেগুলোকে প্র্যাকটিস করে স্যারেদের দিয়ে চেক করিয়ে নিজে কোথায় আছো সেটা বুঝতে চাও, মক টেস্ট দিতে চাও, এই সব কিছু তোমাদের ইউটিউবে সম্ভব নয় একটা জায়গায়। তো সেই কারণে তোমাদের জন্য নলেজ অ্যাকাউন্টের নতুন অ্যাপে এই ব্যবস্থা করা হয়েছে। তো এটার এই অফার প্রাইস 899, 4 ডিসেম্বরের মধ্যে তোমরা যদি জয়েন করো বাউন্স ব্যাক কোডটা ইউজ করে। অ্যাপের লিঙ্ক কোথায় পাবে? ডেসক্রিপশন বক্সে। গুগল প্লে স্টোরে কিছুদিন তোমাদের আপডেট ছিল, সেই কারণে তোমরা খুঁজে পাচ্ছিলে না, এখন ওটা অ্যাভেলেবেল হয়ে গেছে। বাট তোমরা যদি গুগল প্লে স্টোরে সার্চ করে না খুঁজে পাও, তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে ওর লিঙ্ক পাবে, ওখান থেকেই ডাউনলোড করতে পারবে। গুগল প্লে স্টোরে ডাউনলোড করবে, বাট লিঙ্ক থেকে তোমরা গিয়ে ডাউনলোড করে নাও। আর কোথাও কোনো অসুবিধা হলে, কোনো কোয়ারিজ থাকলে তোমরা এই নাম্বারে যোগাযোগ করে নাও। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট।